ছিলেন, তার অধীনেই আওয়ামী লীগ হেরেছিল। কিন্তু আওয়ামী লীগ একটা নতুন কালচার এবং একটা পুরো কালচারের অংশ হিসাবে সাবেক বিচারপতিকে রাষ্ট্রপতি করার একটা কালচার শুরু করেন শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে। 2001-এ যখন আওয়ামী লীগ হেরে গেল, তখন আওয়ামী লীগের লোকজন শাহাবুদ্দিন সাহেবকে ব্লেম করা শুরু করলো যে আমাদের রাষ্ট্রপতি, আমরা হেরে গেলাম, কোনো দায়িত্ব পালন করলো, সেটা এখন আবার আওয়ামী লীগ করছে শাহাবুদ্দিন চুপ্পুকে। হুম। এখন দেশে আন্দোলন হয়েছে, কোটি কোটি লোক রাস্তায় নেমেছে, সরকার পালিয়েছে, রাষ্ট্রপতি এখানে কি করবে? 2001 সালে শাহাবুদ্দিন সাহেবকেও একটা লিখিত বক্তব্য সংসদে বলা হয়েছিল, তিনি তার আগের গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট তাকে রাষ্ট্রপতি করেছে, তাদের অনেক সমালোচনা করেছিলেন যে আওয়ামী লীগের আমলে এই দুর্নীতি হুম। হয়েছে, 450 কোটি টাকা দিয়ে নব থিয়েটার হয়েছে। তো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বলা উচিত ছিল ওনাকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বক্তব্য পড়িয়ে ওনাকে রিডান্ডেন্ট করে দেওয়া হবে, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং। তো উনি রিটায়ারমেন্ট হওয়ার আগেই যদি বলতেন, যেহেতু আমি আমার বিরুদ্ধে অনেক কথা বলছে, আমি হুম। রিজাইন করলাম স্বেচ্ছায় স্বেচ্ছায়, তাহলে ওনার উচ্চতা ডিগনিটিটা অনেক অন্য মাত্রা থাকতো, ওনার কি এই যে রিজাইন পর্যায়ে করলাম থাকতো। স্বেচ্ছায়, মানে রিজাইন করার মানে ক্যাপাসিটিটাও সব সময় ছিল? যেমন ডক্টর ইউনূসের সময় আমরা শুনেছি তার আসলে তার মর্জির বাইরেই সবকিছু হতো, সেটা অবশ্য তিনি নিজে বলেছেন বলে আমরা জেনেছি। এখন অবশ্য তিনি নির্বাচনের মানে পরে বলেছেন যে, মানে ডক্টর ইউনূসের পরে, ক্ষমতার পরে তিনি বলেছেন তিনি এখন কয়েক সপ্তাহ যাবৎ বেশ ভালো আছেন, তার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। তো এখন কি তিনি আসলে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা না করতে পারেন, এই এই ইচ্ছাটা কি তার কাজ করে? দেখুন, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, কিছুটা হলেও তিনি হয়তো ভেবেছিলেন বর্তমান সরকার তাকে টেনুর শেষ করতে দিবে। তার আচরণে এমনটি মনে হয়েছিল। সেদিক থেকে তার রিজাইনটা আমি স্বেচ্ছায় পুরোপুরি বলবো না। আমার মনে হয় এটা সরকার বিএনপির পক্ষ থেকেই পলিটিক্যাল মেসেজ দেওয়া হয়েছে, ইউ আর নো লঙ্গার ওয়ান্টেড। আপনি যদি পদত্যাগ না করেন, হয়তো আপনি এটা, আমরা যেহেতু কোনো তথ্য নাই, একটা হুম। পত্রিকায় পেয়েছি আমি, যে প্রথম আলোতেই পেয়েছি, বিএনপি থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি রিজাইন করুন। উনি রিজাইন করেছেন। তো আমি মনে করি ওনার রিজাইনটা পুরোপুরি স্বেচ্ছায় না, আবার পুরোপুরি স্বেচ্ছা অধিক বাইরে তাও না। তো এটা একটা মধ্যপন্থার অবস্থান, উনি ট্রাই করেছেন টেরুর শেষ করা যায় কি না, সেই ট্রাইটা কাজে লাগেনি। আচ্ছা। এটি আমার আমি আন্ডারস্ট্যান্ডিং। একই একই প্রশ্ন জনাব মাসুদ কামাল আপনার কাছেও করতে চাই। আপনার কাছে কি মনে হয়, তিনি স্বেচ্ছায় অসুস্থতাজনিত কারণে এই পদত্যাগ করলেন নাকি আরো ভিন্ন কোনো কারণ? দেখেন, আমি মানে এটা যা বলেছেন পাটোয়ারি ভাই, আমি এর সঙ্গে মোটামুটি একমত। আসলে এরকমই হয়েছে। তবে আমি এখানে কয়েকটা পয়েন্ট বলি। দেখেন, আমি যেমন ওনার পদত্যাগ পত্র লিখেছেন ওনার কি কি অসুখ আছে, আর হুম। তারপর লিখেছেন এর দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। তো যদি ওনার চিকিৎসাই দরকার হয়, তাহলে তো সবচেয়ে সুচিকিৎসা সম্ভব রাষ্ট্রপতি পদে থাকলে, হুম। তো উনি সরকারি খরচে সর্বোচ্চ চিকিৎসা পাবেন। তো উনি তো আসলে মরতে গেলেন, তাই না? ছেলেকে নাকি দীর্ঘমেয়াদী ভালো চিকিৎসা দরকার, সেটা বাদ দিয়ে তুমি চলে গেলেন। আর রাষ্ট্রপতির কাজটা এমন কোন মানে কাজ না যার জন্য তাকে মানে খুব একদম প্রতিটা মুহূর্ত সচেতন থাকতে হবে, বিষয়টা তো সেরকম কিছুই না। কাজেই এগুলো কিন্তু বোঝা যায়। আবার দেখেন, উনি পদত্যাগ পত্রের মধ্যে 3টা প্যারা দেখলাম আমি। শেষ যে প্যারাটা, উনি অসুস্থ, মুক্ত মুখ হাবিজাবি যেন পদত্যাগ করলেন। উপরের 2টা প্যারা হলো যে উনি এই 5ই আগস্টের পর থেকে কি কি করেছেন না করেছেন, সরকারকে কত হেল্প করেছেন, এই সমস্ত কাহিনী। এই কাহিনীগুলো তো পদত্যাগের সঙ্গে কোনো প্রয়োজন নেই। হুম। এগুলো উনি দিলেন কেন? এগুলো উনি দিলেন এই কারণে যে উনি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাইবেন যে আপনাদের জন্য আমি কিন্তু অনেক কিছু করেছি, এবং যে অব্যক্ত কথা যে আমি অনেক কিছু করেছি এবং আপনারা বলেছেন বলে এখন চলে যাচ্ছি। আপনারাও কিন্তু আমার এই কাজগুলোর কথা আমি চলে যাওয়ার পর মনে রাখেন। কেন মনে রাখতে হবে? হুম। মনে রাখতে হবে এই কারণে যে এখনই কিন্তু একদিনের মধ্যেই কিন্তু অনেকে বলা শুরু করেছেন যে ওনার বিরুদ্ধেও মামলা হওয়া উচিত, উনি দায় মুক্তি পাবেন না, এগুলো বলা বলে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এবং যদি শুরু হয়ে থাকে, তাহলে সরকারকে এই জন্য উনি স্মরণ করে দিয়েছেন যে আপনারা কিন্তু আমার কথা মনে রাখেন। আমি কিন্তু আপনারা যা বলছেন আমি তাই করছি। আপনারা বলছেন নাকে খত দাও, আমি নাকে খত দিয়েছি। আপনারা বলছেন যে যে তোমাকে নিয়োগ করেছে তার বিরুদ্ধে বলো, আমি তাও বলেছি। আমি সবই করেছি। আমি প্রমাণ করেছি আমার পেছনে কোনো মেরুদণ্ড নাই। এই মেরুদণ্ডহীন প্রাণীকে আপনারা আর কষ্ট দিয়েন না। যা কিছু করেছি করেছি, আপনারা কিন্তু আমাকে সেভ করেন। এখন আমরা দেখি
বিএনপি কৃতজ্ঞ দল কিনা, তাকে সেভ করে কিনা, এটা তো আমরা জি। সামনের দিনগুলোতে বুঝতে পারবো। অবশ্য স্পিকার মেজর হাফিজের যে বক্তব্য সেখানে শেষে এসে তিনি বলেছেন যে তিনি মানে তার তার অবস্থার জন্য তিনি শুভকামনা জানিয়েছেন, তার সম্প্রতি অবস্থানের প্রশংসা করেছেন। ফলে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা এটাও আপনি একটু বলবেন। তবে তার আগে মানে ওই যে ওই কথাটা যে এই 5 মাস পরে 5 মাস পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো? যদি আসলে এরকমই হয় বিএনপির ইচ্ছার প্রতিফলন থাকে তবে তো আগেই করতে পারতেন। এখন এসে ঠিক কি কারণ দাঁড়ালো যে তাকে পদত্যাগ করতে হলো? দেখেন, আমি বলি আপনাকে, আমি মানে পাটোয়ারি ভাইয়ের মতো আমিও ভেবেছিলাম উনি বোধহয় ওনার মেয়াদটা পূর্ণ করতে পারবেন। 2 বছর নয়, 2 বছরের কিছু কম সময়, ওনার 2 বছরের 3 মাস কম সময় এখন ওনার মেয়াদ ছিল মাত্র। উনি যদি ওনার মেয়াদটা পূর্ণ করতে পারতেন তাহলে এটা বিএনপির জন্য সম্মানের হতো। এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই না? দেখেন, সারা দুনিয়াতে, ভারতের কথা খেয়াল করেন না, প্রণব মুখার্জি যখন কংগ্রেসের রাষ্ট্রপতি হলেন, তারপর ওনার মেয়াদ থাকতে থাকতেই কংগ্রেস সরকারের পতন হল। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসে। বিজেপি ক্ষমতায় এসে কিন্তু বিজেপির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক কিন্তু খুব খারাপ। হুম। এটা তো বুঝেনি আপনারা। সেই বিজেপি কিন্তু ক্ষমতায় এসে কংগ্রেসের রাষ্ট্রপতিকে একবারের জন্য সরে যেতে পারে নাই, কোনো চাপও দেয়নি। রাষ্ট্রপতি হিসেবে উনি ওনার পূর্ণ মেয়াদ মানে থেকেছেন, উনি তারপর চলে গেছেন। যখন একজন লোক রাষ্ট্রপতি হন তখন উনি যে কোনো সক্রিয় রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেই হন। ইন্ডিয়াতেও হন, বাংলাদেশেও হন। চুপ্পু সাহেব কিন্তু আওয়ামী লীগের কেউ ছিলেন না, মানে যখন রাষ্ট্রপতি হয়েছেন তখন থেকে। এর আগে পর্যন্ত ছিলেন, কিন্তু তখন পর্যন্ত ছিলেন না। কারণ বাংলাদেশ হয় কি জানেন, কাগজে কলমে একজন নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি বানায়, কিন্তু তারা চায় যে এই লোকটা একদম দলীয় দাসের মতো আচরণ করবে, হুম। না করলে না, দুঃখিত হয়ে কাগজে কলমে মাস্কারা করে। নির্দলীয় ব্যক্তিকে কোথায় বানায় যারা মাসুদ কামাল? মানে সবসময় তো দলীয় ব্যক্তিকেই আসলে বানায় যারা নির্দলীয় রোল মানে প্লে করবে বলে ভাবা হয়। মানে ধরেন এর আগে যিনি ছিলেন জনাব আব্দুল হামিদ, তিনিও দলীয় লোক ছিলেন, বা সবাই আসলে দলীয় লোকই তো থাকেন। ইনিই মোটামুটি একটু না নির্দলীয় না না, ছিলেন তার। থাকেন, থাকতে হয় তাই বলে না, কিন্তু যখন তারা হন তখন তারা কিন্তু দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হন। সেটাই অফিসিয়ালি হবার দল কথা। থেকে পদত্যাগ করা হন, দলের প্রাথমিক সদস্য পদ উনি ত্যাগ করেন। এটি নিয়ম, জি। বাংলাদেশের নিয়ম এটাই, ইন্ডিয়ারও একই নিয়ম। তো এখানে আপনি তো তার পদত্যাগ করালেন কেন? দেখেন, বি চৌধুরীর কথাটা মনে করেন একবার। বি চৌধুরী বিএনপির কে ছিলেন? বিএনপির একদম প্রথম যে কমিটি, সেই কমিটির মহাসচিব ছিলেন। তো তার চেয়ে বড়, উনি যখন বিএনপির মহাসচিব তখন তো খালেদা জিয়া বিএনপিও করে না, তখন তো খালেদা জিয়া বিএনপি করেন না, খেয়াল করেন। তো উনি মহাসচিব হওয়ার পর যখন উনি রাষ্ট্রপতি হলেন, উনি রাষ্ট্রপতি নিজের নির্দলীয় চরিত্রের প্রকাশ ঘটাতে গেলেন। উনি বলেন, আমি যদি জিয়া রহমানের মাজারে যাই তাহলে আমি বঙ্গবন্ধু মাজারেও যাব, আমি 2 বাজারে কোর্টে গেলাম না। এই অপরাধে ওনাকে ইমপিচমেন্টের একদম দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। তো ইজ্জত রক্ষার্থে উনি পদত্যাগ করেছেন। তাহলে মানসিকতাটা কি? তোমাকে আমি নির্দলীয় বলবো, কিন্তু তুমি আমার চাকর বাকরের মতো আচরণ করবা, না হলে তোমাকে আমি ফেলে দেব। এটা হলো মানসিকতা, অব্যক্ত কথা। তো এখানেও তাই। এখন উনি তো সেরকমই ছিলেন। উনি আওয়ামী লীগের লোক হয়ে উনি বিএনপির জন্য বিএনপির কোন কথাতে না বলেছেন, না তো দূরের কথা, কোন বক্তব্যে একটু মুসরামুস্রি করছেন তাও তো করেন নাই। বরঞ্চ উনি গাদ্দার হিসেবে পরিচিত হয়েছেন আওয়ামী লীগের কাছে। হয়েছেন তো, কারণ আওয়ামী লীগ তোমাকে বানিয়েছে। চুপ্পু সাহেব কি রাষ্ট্রপতি হওয়ার আগের জন্য জানতেন, ভাবতেন, বিশ্বাস করতেন উনি রাষ্ট্রপতি হতে পারেন? ওনার তো লটারি পাওয়ার মতো উনি রাষ্ট্রপতি হয়েছেন। হওয়ার পর উনি এই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যেটা নাকি উনি বলার মাধ্যমে উনি সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ আমাদের সংবিধানে এখনো বলা আছে যে স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যদি জিয়াউর রহমানকে বলতে চান যে সংবিধানে সেটা প্রতিস্থাপিত করেন, করে তারপর বলেন। উনি কি এই প্রশ্নটা করেছিলেন যে আপনারা যে শব্দটা লিখেছেন এটা বলা তো সংবিধান বিরোধী হবে? বলেছিলেন? বলেননি। কেন বলেননি? ভেবেছেন বললে যদি বের করে দেয়। ওনার ভয় ছিল দুটো। এক নম্বর ভয় হলো যে যদি ওনাকে বের করে দেয়, 2 নম্বর ভয় হলো বের করে দেওয়ার পর যদি আমাকে মামলা মোকদ্দমা জড়ায়। হুম। একটা ভয়
ওটা ওনাকে খেয়ে ফেলছে, যে ওনাকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয়টা হলো এখন তো ওই ভয়ে আছেন যদি মামলা মোকদ্দমায় জড়ায়, জি, এই অতএব দ্বিতীয় ভয়টা চুপ নিয়েও করে একটু আছে। কথা বলবো। যারা মাসুদ কামাল দ্বিতীয় ভয়টা নিয়ে একটু কথা বলবো। নিশ্চয়ই ব্যারিস্টার শামীম পাটোয়ারি এই বিষয়ে ভালো বলতে পারবেন, মামলা মোকদ্দমা। তবে তার আগে ছোট্ট করে ওই মতামতটাও আপনি দেবেন যে আপনার কি মনে হয় যে আসলে তো 5 মাস সময় গেল বিএনপি সরকারের, আরো আগেই হতে পারতো, মানে রাষ্ট্রপতির অভিশংসন হতে পারতো বা তাকে পদত্যাগ করতে বলা যেতে পারতো। রাষ্ট্রপতি প্রথমে বলেছিলেন যে তিনি নির্বাচনের পরপরই তিনি পদত্যাগ করতে চান, তারপরে আরেকটা সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি রাখলে তিনি থাকতে চান। এরকম দুই রকম বক্তব্যই এসেছিল এখন। এবং বিএনপিও বেশ শুরুর দিকে ভালোই মনে হচ্ছিল তাদের মধ্যে টার্মস। এখন 5 মাস পরে এসে আসলে এইরকম পরিস্থিতি শুনেন, হলো কেন? এখানে আসলে এটা হলো যে আসলে বেসিক কোশ্চেন, মানুষ এই কথাটাই জানতে চায়। কালকে আমাকে আমাদের এক সিনিয়র সাংবাদিক বলতেছিল যে কুছ তো গড়বড় হয়। হ্যাঁ, কিছু একটা গড়বড় আছে এখানে। এখানে অনেকগুলি বিষয় আছে। বিএনপি হয়তো অস্বস্তি বোধ করতেছে, এবং অস্বস্তি বোধ করার একাধিক কারণ থাকতে পারে। যেমন একটা কারণ থাকতে পারে যে পাশাপাশি দুটো ঘটনা ঘটলো। একটা ঘটনা হলো যে ভারতের দীনেশ ত্রিবেদীর মতো একজন সিনিয়র মন্ত্রীকে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠানো হলো। যে দেশে পাঠানো হলো সেই দেশেই কিন্তু আবার শেখ হাসিনা আছেন। তারপর শেখ হাসিনা বললেন উনি এই বছর ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। আচ্ছা ভাবুন তো, ওনারা ভেবেছেন হয়তো বা যদি শেখ হাসিনা ফিরতে চান, যদি একটা হইচই হয়, যদি সেই সময় রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন সাহেব থাকেন, যিনি নাকি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, তাহলে কি হতে পারে? এটা কিন্তু একটা অস্বস্তির কারণ হতে পারে। জি, জি, বিএনপি তো জানে যে যখন শাহাবুদ্দিন সাহেব ওনাদের কথা মতো যা যা বলেছেন তা তা বলেছেন, এটা তো ভালোবেসে বলেন, চাপে করে বলেছেন। আবার চাপ সরে গেলে আবার কি করেন, কিছু যদি বলেন হয়তো কিছু হবে না, কিন্তু বললেও তো একটা ঘটনা আছে, তাই না? এটা কি করে বলবেন? আবার আরেকটা ঘটনা হতে পারে যে যুক্তরাষ্ট্র, চীন, এটা নিয়ে একটা টানাপোড়েন কিন্তু আমাদের দেশে চলছে। তো 28 তারিখে যুক্তরাষ্ট্রের একজন এই মধ্য এশিয়া বিষয়ক একজন প্রতিনিধি আসবেন আমাদের দেশে, যিনি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হিসেবে আছেন। সার্জিও কোর। হ্যাঁ, তো উনি আসার আগেই কিছু একটা হোক, ওনাকেও দেখাতে চাইবেন যে আমরা ভারত থেকে সরে আসছি, অথবা আমাদের শেখ হাসিনার লোককে আমরা সরাই দিচ্ছি। এগুলো হতে পারে জি, চীনের আমি সঙ্গে মাসুদ মানে। কামাল আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণটা জানাবো। আমি একটু ব্যারিস্টার পাটোয়ারির কাছে জানতে চাইছিলাম যে এই মানে এখন এসে 5 মাস পরে অস্বস্তির কারণ কি বা এইরকম অবস্থা কেন হলো, এবং তারপর আসলে মামলা মোকদ্দমার বিষয়ে শামীম পাটোয়ারি আপনার কাছে জিজ্ঞাসা করবো। আগে এই মতামতটা একটু জানি। জি, একটা বিষয় একটু বলবো। একটা হচ্ছে যে দেখুন, রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে 2008 সালে একটা নজির আছে যে ইয়াজউদ্দিন সাহেব, উনি আমার বাবার সিনিয়র কলিগ ছিলেন, আমাদের ফ্যামিলির প্রতি উনি খুব স্নেহ বৎসল ছিলেন। কিন্তু উনি শিক্ষক ছিলেন, শিক্ষক নেতা ছিলেন, ইউজিসির চেয়ারম্যান ছিলেন। উনি খুব সম্ভবত ওনার বাসার অনেকগুলো ফ্ল্যাট ছিল। উনি ওই ফ্ল্যাট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার কথা চিন্তা করছিলেন। ওই সময় ফোন আসে যে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। তো উনি জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু ওই যে 2005 সালে যখন ক্রাইসিস আসলো, তখন উনি বিএনপিকে কিন্তু গাইড করতে পারেননি, গাইড করার ক্ষমতাও নাই। এবং তারপরে যখন 111 আসলো, তাকে 111 এর ফ্লোতেই চলতে হয়েছে। ওনার প্রেস সচিবকে আর্মিরা গিয়ে চর মেরেছিল, মানে আপনি কি কানেক্টেড আছেন? জি, আছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, পাচ্ছি, বলবেন। আমরা মনে করি রাষ্ট্রপতি পদে কে থাকা না থাকা এটা নিয়ে বাংলাদেশের পলিটিক্সে গত 20-30 বছরে অন্তত আমি কোনো ইম্প্যাক্ট দেখি নাই। আপনি 111 দেখেন, বিএনপির সময় বিএনপির বিরুদ্ধে কোনো রোল প্লে করতে পারে নাই। 111 যখন আসতো সেটা ঠেকাতেও পারে নাই, ইনভাইটও করতে পারে নাই। 111 যখন আসছে, ইয়াজউদ্দিন সাহেব পুরো সময় 111 এর শ্রীমুনিয়ার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছে। ভোট হলো, আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগ আসার পরে কিন্তু এই একই দাবি উঠছিল যে ওনাকে ইমপিচ করা হোক, ওনার বিরুদ্ধে মামলা করা হোক, উনি পদত্যাগ করুন। তো আওয়ামী লীগ কিন্তু ওনাকে টেনুর শেষ করতে দিয়েছে। এইখানে রাষ্ট্রপতি পদটা হচ্ছে শ্রীমুনিয়ালের সাংবিধানিক শিখণ্ডী। তার কোনো ক্ষমতা নেই প্র্যাকটিক্যাল। দুটো ক্ষমতা আছে: প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন যে দল জিতবে, এটা আসলে প্র্যাকটিক্যাল ক্ষমতা না, তার অলরেডি জিতে গেছে। দুই, চিফ জাস্টিস নিয়োগ দিবে, তো সেটাও আবার ভাইস রিয়েল প্রাইম মিনিস্টার রেডি হয়ে থাকে, যেটা থাকে সেটাই করে। এই দুটো কাজ ছাড়া সমস্ত কাজ ওনাকে প্রাইম মিনিস্টারের কনসেন্ট নিয়েই করতে হবে, এবং প্রাইম মিনিস্টারের কনসেন্ট প্রায়োরিটি পাবে, এবং ওই কনসেন্ট, ওই কমিউনিকেশন কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তো রাষ্ট্রপতি ইজ নাথিং। বিএনপি যদি বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে কোনো ভয় পেয়ে থাকে, এটা সম্পূর্ণ আমূল। সেম ফর সেনাপ্রধান। প্রত্যেক সরকার
সেনাপ্রধান নিজের মতো করে দিয়েছে। এরশাদ স্যার নুরুদ্দিন সাহেবকে দিয়েছেন, আমি নামটা ভুলে গেছি, নুরুদ্দিন সাহেবই হবে, মাসুদ কামাল ভাই বলতে পারবেন। হ্যাঁ, নুরুদ্দিন এরশাদ সাহেব, স্যার, হ্যাঁ নুরুদ্দিন সাহেব, নুরুদ্দিন সাহেবকে এরশাদ দিয়েছিলেন। স্যার যখন আন্দোলন হলো সেনাবাহিনী নুরুদ্দিন সাহেব তাকে কোনো হেল্প করতে পারে নাই। এরশাদের একমাত্র রিকোয়েস্ট ছিল আমাকে ভোট পর্যন্ত ফ্রি রাখো, আমি একটু ক্যাম্পেইন করব, এই রিকোয়েস্টও রাখতে পারে নাই। তো পরবর্তীতে যখন এই যে আমরা 2006 সালেও জেনারেল মঈন, 2-3 জনকে ডিঙ্গিয়ে জেনারেল মঈনকে জেনারেল করা হয়েছিল, বিএনপি করেছিল। হোপ এক্সপেকটেশন যে ক্রাইসিস হবে, আমার পক্ষ নেবে, পক্ষ নেয়নি। তো একই অভিযোগ আবার আওয়ামী লীগ বর্তমানে ওয়াকার সাহেবের বিরুদ্ধে কিন্তু করে। তো আসলে এনাদের তো কিছু করার নাই, যখন ফ্লো চলে যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায়, রাষ্ট্রপতি সেনাপতি কিছুই করতে পারে না। তবে এই সেনাপতি এবং রাষ্ট্রপতি আমি মনে করি লাস্ট 2 ইয়ার্স মোটামুটি যতটুকু স্ট্যাবিলিটি, কনস্টিটিউশনালিজম, ধারাবাহিকতা, যতটুকু কাঠামো ধরে রাখার চেষ্টা করেছে, সব পারেনি কিন্তু করেছে। এখন তো যেই রাষ্ট্রপতি অস্বস্তি, যেই কারণগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য এবং যার পরিণতি আমরা দেখলাম, একই রকম বিষয় কি সেনাপতির ক্ষেত্রেও প্রযোজ্য হবে? সেনাপতির ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। তবে সেনাপতিকে প্রধান সেনাপতিকে পদত্যাগ করানো এত সহজ না, উনি পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আমি একটু শেষ করি, যদি হ্যাঁ। কেউ ভেবে থাকে চুপ্পু সাহেবকে সরিয়ে সেখানে নিজস্ব কাউকে দিলে ক্রাইসিসে বিএনপির ব্যাপক হেল্প হবে, অতীত এক্সাম্পল বলে এই হেল্প কেউ করতে পারেনি। তো একই রকম সেনাপ্রধানের ক্ষেত্রে তো আমি মনে করি এই দুটি পদের অধীনে 18 লক্ষ লোক এবং ওই পদের অধীনে প্রায় কয়েক লক্ষ সেনাবাহিনীর লোক চাকরি করে, যারা সেনাপ্রধানকে ডেমিগড মনে করে। তাই যদি হয়ে থাকে এই পদগুলোকে ডিস্টার্ব করা উচিত না। ভবিষ্যতে এই যে পদত্যাগের নজির হলো, ভবিষ্যৎ সেনাবাহিনী যিনি রাষ্ট্রপ্রধান হবে, যিনি রাষ্ট্রপ্রধান কিন্তু আবার সেনাপ্রধান ইন দ্য সেন্স উনি মানে ডিফেন্সের হেড। ভবিষ্যতে তাদের ক্ষেত্রে মানুষ ভাববে ইনিও টেনিউর শেষ করতে পারবে কিনা, নো ডাউট। অসীম শ্রদ্ধার এই চেয়ারগুলোতে কখনো ডিস্টার্ব করা উচিত না। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আসলে ওই যে প্রথমে একটা বক্তব্য বললেন না, সিনিয়র সাংবাদিক, সিনিয়র আইনজীবী একটা গিভেন টাইটেল, গেজেটেড। সিনিয়র আইনজীবী কিন্তু গেজেট হয়, চিফ জাস্টিস নিজের হাতে দেন। সিনিয়র সাংবাদিক তো গেজেটেড না, কিন্তু যে সিনিয়র অ্যাচিভ করে, অর্জন করে, সে তো সিনিয়রই। মাসুদ কামাল ভাই গত 4-5 বছর যেভাবে একটা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ কথা বলেছেন, উনি তো অবশ্যই সিনিয়র, এটা নিয়ে আর বলার কি আছে। তো উনি কিন্তু একটা ঠিকই মন্তব্য করেছেন। মানে 4-5 এই বছর না, মাসুদ কামাল ভাই অনেক দিনের আসলে সিনিয়রিটি senior, আছে মানে আমি বলেই তিনি আমি আমি সিনিয়র। তাকে হ্যাঁ। ফলো করেছি 5 বছর একদম নিবিড় ভাবে। বিশেষ করে 5ই আগস্টের পরে কথা বলা অত্যন্ত কঠিন ছিল বাংলাদেশের মধ্যে। 5ই আগস্টের পরে সত্য কথা বলা সবচেয়ে কঠিন ছিল, সবচেয়ে কঠিন, কোনো সাপোর্ট ছিল না, পেয়ালন। এই 2-4 জন আমরা বলেছি, তার মধ্যে মাসুদ কামাল ভাই একজন। এবং আমাদের জাতীয় পার্টিকে ব্যান করা নিয়ে উনি স্পষ্ট বলেছেন অল দ্য ইনক্লুশন প্রয়োজন না, উনি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। হুম। শেখ হাসিনা রিলেভেন্ট না অনেকে বলে, আওয়ামী লীগ রিলেভেন্ট না অনেকে বলে। শেখ হাসিনার আসার ঘোষণা, যদিও সেটা আমি মনে করি ক্রিস্টালাইজড হওয়ার সম্ভাবনা কম, উনি চেষ্টা করবেন হয়তো বা দৃশ্যমান, কিন্তু ডিসেম্বর আগে আসতে পারবেন এটা আমার মনে হয় না প্র্যাকটিক্যালি। তো শেখ হাসিনা আসার ঘোষণাতেই আহ, জনাব তারেক জিয়া তার যত অ্যালাইড ছিল সবাইকে ডেকে খাইয়েছেন, সবাইকে, ছোট বড় সব দল, 20টি দলকে না কতটি দলকে ডেকেছেন, কম খাবার খাইয়েছেন, ডিম খেয়েছেন, শাকসবজি, এগুলো এনিওয়ে খাইয়েছেন। 2, চুপ্পু সাহেব চলে গেল। 3, জামাত বিএনপি এনসিপি আরো এক হয়ে যাবে, আরো দৃশ্যমান হয়ে যাবে, আরো ভিজিবল হয়ে যাবে যে একটাই পক্ষ, একটাই দল। কার ভয়ে? শেখ হাসিনার ভয়ে। ওই যে সমঝোতা, ওই যে রিকনসিলিয়েশন যদি না করা হয়, ঐক্যমত সৃষ্টি করা না হয়, জাতি গঠন করা না হয়, তাহলে এই ধরনের হুঙ্কার হতেই থাকবে এবং এটার কাউন্টার প্রোডাক্টিভ বিভিন্ন ঘটনা হবে। অর্থাৎ বিএনপি যে সাজানো ছকে দেশ সাজাবে, সাজানোর ছকে দেশ গঠন করবে, এত বছর পরে জনাব তারেক জিয়া প্রাইম মিনিস্টার হয়েছেন, তাকে তো দৃশ্যমান অনেক কিছু করতে হবে, দৃশ্যমান, সেটা ওর পরিকল্পনা ওর কাছে আছে, সে পরিকল্পনা কিন্তু বাস্তব। ধরেন দৃশ্যমান এগুলো মানে যা করছেন তাতে যে মানে এনসিপি বা বিরোধী জোট যে তারা কিছুটা সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু তারপরে যেমন এখন বলছেন, আমি যদি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলি, তিনি বলছেন গাধা জল ঘোলা করে জল খায় আর কি, মানে রাষ্ট্রপতির বিদায়কে তিনি এভাবে বলছেন, মানে গাধামো করেছে বিএনপি, এখানে গাধামো করেছে, একদম সরাসরি গাধামো শব্দটাই বলছেন। বা এটা আসলে মানে হ্যাঁ। রাজনীতিতে খারাপ ভাষার প্রয়োগটা খুব দুঃখজনক। আমরা এগুলো শুনছি, গাছের নিচে কি, তাল গাছ কোথায়, কিসব কিসব কথাবার্তা
উৎকট উদ্ভট। আমরা এরশাদের এমনও শুনেছি, আমি ছোট ছিলাম, এরশাদের চামড়া তুলে নেবো আমরা, সর্বোচ্চ এইটা ছিল খারাপ গালি। এটা তো একটা এখন খুবই গাড়িগুলো কোথায় চলে পরিচিত। গেছে, প্রাইভেট পার্টস নিয়ে, হ্যাঁ, কাউয়া, ছাদের উপর কাউয়া। তো এগুলো জনগণ গ্রহণ করছে না। নাসরুদ্দিন পাটোয়ারি কি বলেছে আমি শুনিনি। তার এই কথার রিলেভেন্স বা গুরুত্ব আমার মনে হয় খুব বেশি নাই। তবে আহ, এটা ঠিক, হয় বিএনপি উদার হতে না, কিন্তু চেয়েছিল। তার অনেক ফলোয়ার আছে, তিনি অনেক ভোট পেয়েছেন, মানে না, আমরা অবশ্যই তাদেরকে থাকতেই গুরুত্বহীনই বা পারে, বলি কি করে? থাকাটাই খুব স্বাভাবিক, না গুরুত্বহীন অবশ্যই কেউ না। তো যেটা হচ্ছে যে বিএনপি যে কাঠামোতে চলতে চাচ্ছিল, আমি যেটা বলতে যাচ্ছি, হুম, হুম। ছন্দপতন হবে ঘন ঘন। এই ছন্দপতনের বিএনপি দেশকে ডেলিভারি দিতে পারবে না, ইকোনমিক ডেলিভারি দিতে পারবে না, পলিটিক্যাল ডেলিভারি দিতে পারবে না। এবং ইভেনচুয়ালি দেয়ার ইজ এভরি চান্স প্রাইম মিনিস্টারকে ফেইল করানো হতে পারে। তার চারপাশে অ্যাডভাইজাররাও খুব ভালো আমি এমন দেখছি না। সব মিলিয়ে একটা ক্রাইসিস রিস্কের মধ্যে বাংলাদেশ ভাসছে। এখন আপনি ক্রাইসিস বাড়াবেন না কমাবেন? কি ফেল করলে করানো ক্রাইসিস হতে পারে, কম? মানে কে করাবে ফেল? না, ফেল করানোর জন্য প্র্যাকটিক্যালি বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ চাবে এই সরকার ব্যর্থ হোক। হুম। আওয়ামী লীগের এক্সপেকটেশন ছিল যে প্রথমবার যেটি তাদেরকে উদ্ধার করা হবে, তাদেরকে বের করা হবে, সেটা হয়নি। তারা এখনো নিষিদ্ধ দল হিসাবে আছে, তারা ফেল করানোর চেষ্টা করবে। এখন সমস্যায় টইটুম্বুর একটা দেশে যখন একটা শক্তিশালী বা একটা দল বারবার মিছিল করবে, আন্দোলন করবে, তাহলে আপনার হয় সেটাকে নিঃশেষ করতে হবে, অথবা এটাকে অ্যাডপ্ট করতে হবে। নিঃশেষ করা তো যাবে না, একই দেশ। আপনি কিভাবে ইলিমিনেট করবেন, কিভাবে মুছে ফেলবেন? একেবারে মুছে ফেলতে পারবেন না। ইউ হ্যাভ টু লিভ হুম। উইথ ইট। আপনি ক্যান্সার যদি ভাবেন ক্যান্সার, তাও ক্যান্সার নিয়ে হলেও থাকতে হবে। কি প্রক্রিয়া থাকা যাবে, সেই প্রক্রিয়াটা মাননীয় প্রধানমন্ত্রীকেই ঠিক করতে হবে। এবং তিনি এরকম একটি হোপ এক্সপেকটেশন দিয়েছিলেন মানুষকে। সেই হোপ এক্সপেকটেশন পতন হলে কিন্তু তার একটা পলিটিক্যাল অ্যাসেট লস হবে। হুম। তার এই যে জি। সবাই সবাই তার উপর আশাবাদী, আওয়ামী লীগও তার উপর আশাবাদী ছিল, জাতীয় পার্টি তার উপর আশাবাদী, বিএনপি তার উপর আশাবাদী, সকল প্রলিবারেশন ফোর্স তারেক জিয়ার উপর আশাবাদী। এই যে বিপুল আশা উনি তৈরি করেছেন, উনি যদি আশাহত করে ফেলেন, তাহলে কিন্তু এটা প্র্যাকটিক্যালি ক্যারি করা কঠিন হবে তার জন্য এবং সবার জন্য। জি, আমি বলছিলাম আপনার কাছে একটু মামলার প্রসঙ্গ শুনবো, তবে তার আগে মাসুদ কামালের কাছেও এই প্রসঙ্গটা যে আহ, দুটা পোস্টের কথা বলছিলেন, মানে রাষ্ট্রপতির ক্ষেত্রে মেরুদণ্ডহীন শব্দটা ব্যবহার করছিলেন। সেনা প্রধান অবশ্য 5ই আগস্টের পরে বিভিন্ন সময় বেশ শক্ত শক্ত কথা বলেছেন, অবস্থানও নিয়েছেন। মানে মনে হয় সেটি যদি মেরুদণ্ডের প্রমাণ হয়ে থাকে, তার ক্ষেত্রেও কি এমন কিছু হতে পারে যেমনটি রাষ্ট্রপতি ফেস করছেন? দেখুন, দুজনের ব্যাপারটা আমি আসলে এক করে দেখি না। এক করে দেখি না এই কারণে যে ওখানে তো ওনার সঙ্গে অনেক লোক আছে। উনি কিন্তু দেখেন একজন লোক হলো নিরীহ লোক, হ্যাঁ, হুম। মানে ক্ষমতার দিক দিয়ে সে নিরীহ, তার সঙ্গে তো ধার করাও আসলে নাই। অত ক্ষমতা পাওয়ার রাষ্ট্রপতি হোল্ড করেন। কিন্তু এই ধরনের মনোভাব সেনাবাহিনী অথবা সেনা প্রধানের ব্যাপারে আছে কিনা আছে তো আমি বলতে পারবো না, কিন্তু ওটা অতটা সহজ হবে না। ওখানে একটু ঝামেলা আছে, যে আমার মনে হয় না এরকম হবে। কিন্তু জি। সবচেয়ে বড় কথা কি জানেন, এটা হলো কি যে আমার যেটা মনে হয় যে এই একটু অস্বস্তি তারা বোধ করছিল ইদানিং বিভিন্ন কারণে, কিন্তু উদাহরণটা ভালো হলো না আমি মনে করি। কিন্তু এই অস্বস্তি খুব অপ্রয়োজনীয় অস্বস্তি নয়, এটা এটা না হলেও ভালো হলো। যেমন ইয়ে তো বললেন যে দেখেন, ইয়া মানে এই যে রাষ্ট্রপতিকে মেয়াদ শেষের আগেই সরিয়ে দেওয়া, এই উদাহরণটা কিন্তু একমাত্র বিএনপি করতেছে। নিজেদের রাষ্ট্রপতিকে সরিয়েছে এই শাহাবুদ্দিন সাহেবকে সরানো, এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে সময় এটা কিন্তু করেনি তারা। তো সেটা কিন্তু হুম। বুঝতে হবে, মানুষ কিন্তু কিন্তু ধরেন এখনকার যে প্রেক্ষাপট, একটা গণ অভ্যুত্থানের পরের সরকার, বিএনপি সরকার, ফলে সেই গণ অভ্যুত্থানের যে দাগ কালিমা যেটি আওয়ামী লীগের উপর আছে, সেটির দায়ভার খানিকটা রাষ্ট্রপতির উপরে চলে আসছে। ফলে মানে বিষয়গুলো কি একরকম? শুনেন, আপনি নানাভাবে যুক্তি দিতে পারেন। আপনি একটা মানুষ, আপনার প্রত্যেকটা দিন কি একরকম? হুম, নিশ্চয়ই। আপনার প্রত্যেকটা দিন আলাদা আলাদা। তো আপনি ব্যাখ্যা দিলে দিতেই পারেন। কিন্তু আপনি ভাবেন তো, এখানে যেমন একটা গণ অভ্যুত্থান ছিল, তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারকে উনি সার্ভ করেছেন, এবং তারপর এই সরকারের খারাপ দিকে বিএনপির পক্ষে যেগুলি যায় তো সেগুলিকে উনি ধারণ করেছেন। হুম। আপনার ওখানে ধরেন তো আপনি ইয়াজউদ্দিন সাহেব, ওখানেও তো একই জিনিস ছিল। ওখানেও বিএনপি একটা প্ল্যানিং এ ছিল, সেই প্ল্যানিং এর সঙ্গে ইয়াজউদ্দিন সাহেব ছিলেন। তারপরে আপনার সেনা সমর্থিত সরকার আসলো, তাদের প্ল্যানিং কে উনি মানে প্রতিহত করার চেষ্টা করলেন না, মেনে নিলেন অথবা সেভাবে থাকলেন। তারপর আওয়ামী লীগ আসলো। তো মিল কি
হয় নাই, মিল নাই, আবার মিল আছে, আপনি ধরতেই পারেন এভাবে। কিন্তু আমার কথাটা হলো কি, যে কথাটা পাটোয়ারি সে বললেন যে হুম। আসলে রাষ্ট্রপতির আহামরি যে অনেক ক্ষমতা, উনি যে একটা সরকারকে ফেলে দিতে পারেন, আমার কাছে এরকম মনে হয় না। এখানে হয়তো জি। অভ্যন্তরীণ চাপ ছিল। আমার মনে হয় কি, যখন অনেকেই তো রাষ্ট্রপতি হতে চান, তারা হয়তো চাপ দিয়েছেন যে এই লোক যদি 2 বছর থাকে, আর 2 বছর অপেক্ষা করবো আমি, তার আগেই হই, এই জন্য চাপ দিয়েছেন হয়তো বা। সেটাও হতে পারে। আর দলের মধ্যে চাপ আছে, বিএনপির মধ্যে অনেক চাপ। বিএনপি 18 বছর খুবই ক্ষতিগ্রস্ত আবার ছিল। বিরোধী জোটেরও তো চাপ আছে, মানে সে ছিলই আগে থেকে। ওটা হতে পারে, যেমন আমি যদি ওইভাবে বলি, যেমন অনেকে আমাকে বলছেন যে এই রাষ্ট্রপতি পরিবর্তনের সবচেয়ে লাভ হয়েছে কার? ওর সবচেয়ে লাভ হয়েছে এই জামাতে। তো এই জামাতে একটা তাৎক্ষণিক লাভ হয়েছে। কি লাভ হয়েছে? ওনাদের এমপি সাহেবের স্ক্যান্ডাল চাপ পড়ে গেছে। বলতেছে যে গাজী সাহেবের সেই স্ক্যান্ডাল এখন চাপ পড়ে গেছে, ওটা নিয়ে কেউ কিছু বলতেছে না। কিন্তু এটা তাৎক্ষণিক লাভ। আর লং রানের লাভটা কি, যে ওনারা তো অনেকদিন ধরে বলছিলেন যে চুপ্পুকে নামতে হবে। ওনারা তো রাষ্ট্রপতি বারবার চুপ্পুই বলেন, তাকে নামতে হবে, নেমে গেছে। এবং এই জন্য ওনারা বলতে পারছেন যে ঘোলা করে পানি খাচ্ছে, অমুক খাচ্ছে, তমুক খাচ্ছে। ওনারা এটাকে ওনাদের বিজয়ী মনে করছেন। কিন্তু এখানে কিন্তু ওনাদের আন্দোলনের কারণে রাষ্ট্রপতি গেলেন তা কিন্তু আমি মনে করি না। আমার ধারণা রাষ্ট্রপতি গিয়েছেন বেসিক্যালি ওই যে আগে যেটা বললাম, এক ধরনের অস্বস্তি তারা ফিল করছে। আরেকটা হলো দলের মধ্য থেকে একটা চাপ ছিল, যেটা হলো যে আমরা কেন ওই রাষ্ট্রপতিকে আর দিন ধারণ করব? আমরা তো নিজেদেরই রাষ্ট্রপতি দিতে পারি। আমাদের দলের তো লোক আছে, আমাদের দলের অনেক বয়স্ক লোক আছে যারা নাকি রাষ্ট্রপতি হতে চান, অথবা জীবনের শেষ বয়সে কিছু একটা পেতে চান। এরকম লোককে আমরা রাষ্ট্রপতি বানাতে চাই, অনুগত লোককে বানাতে চাই। এটা হতে পারে জি, একটা এটাও পুরস্কার একটা কারণ দেওয়ার হতে জন্য। পারে। জি, জি। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি কি যুক্ত আছেন? জি, আমি আছি। আপনাকে, জি, আপনাকে দেখতে পাচ্ছি না। যেটি বলছিলাম, যে এই প্রশ্নটি করতে চাই আপনার কাছে, মামলা মানে রাষ্ট্রপতিকে এখন বিচারের আওতায় আনবার যে দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, রাষ্ট্রপতি অবশ্য বলছেন কিসের বিচার, কিসের বিচার, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক, তার বক্তব্য এটা, এবং তিনি নিজেকে হিরো বলে দাবি করছেন। আসলে কি তিনি বিচারের আওতায় আসতে পারেন কিনা? দেখুন, এটা সাংবিধানিক হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি তার টেনুরের সময়ে যে কাজগুলো করবেন, তার টেনুরের সময়ের কোনো কাজের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এক হচ্ছে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কারণ মামলা আমরা করি স্টেটের বিরুদ্ধে। রাষ্ট্রপতি স্টেট, প্রধানমন্ত্রী কিন্তু স্টেট না, রাষ্ট্রপতি স্টেট। রাষ্ট্রপতি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি না, একদম পিওর সিম্পল বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারি রাষ্ট্রপতি না। তো উনি, ওনার বিরুদ্ধে মামলা করা যাবে না তা না। লজিকটাকে খুব ভালো হবে, একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে ছিল, এখন তার বিরুদ্ধে আপনি সর্বনিম্ন ক্যাটাগরির মামলা দিয়ে আপনি ক্ষমতায় আছেন, আপনি সরকার, আপনি সবকিছু করতে পারবেন। তো আওয়ামী লীগও করেছে, তো আপনি তাই করবেন। এজনাল মিনরের বিরুদ্ধে থালা চুরির মামলা দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ। তো এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা ওই ধরনের কোনো মামলা দিবে, টাকা চুরির মামলা, এই মামলা এ দিয়ে ওই চেয়ারটাকে অপমান করা হবে। ভবিষ্যতে চেয়ারের সম্মান কমে যাবে। তো চেয়ারটা তো রাষ্ট্রের জন্য, চেয়ারের সম্মান রাখা খুব প্রয়োজন। আহ এই চেয়ারগুলোই তো রাষ্ট্রকে টিকিয়ে রাখে মোরাললেস। তো আমি মনে করি যে অবশ্যই সেক্ষেত্রে বিএনপির উচিত, এবং যেহেতু বিএনপির স্মুথ ট্রানজিশনে কোনো জায়গায় টিপু সাহেব কোনো বাধার সৃষ্টি করেননি, তার ক্ষমতা ছিল না কিন্তু উনি হুম। করেননি। দ্যাটস রিমেইন, উনি করেননি। উনি এটাকে অ্যাডপ্ট করেছে জাতীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, সংবিধানের স্বার্থে। তো সেটার এক বিনিময়ে যদি তাকে আবার মামলা দেওয়া হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ নিয়ে আমি খুব সন্দিহান। কারণ এগুলো কোনো ভালো আলামত না। আর যেটি হচ্ছে আলটিমেটলি আস্তে আস্তে বিএনপি জামাতের পকেটে চলে যাচ্ছে, বিএনপি জামাত এবং এনসিপির পকেটে চলে যাচ্ছে। এটিরও কারণ আওয়ামী লীগ ফিরে আসে কিনা, আওয়ামী লীগ মানে কিভাবে এটি আপনি ফিরে আসে। কিভাবে বলছেন? এটি আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন যে এই বিএনপি এই যে জামাতের দাবিটি, পকেটে? এই যে রাষ্ট্রপতি সরানোর দাবিটি তো মোটামুটি এনসিপিরই ছিল, জামাতেরই ছিল। তো তাদের দাবিটি পূরণ হলো, তাদের আরো কি কি দাবি আছে এগুলো হয়তো পূরণ হয়ে যাবে। তো সরকারি দাবি পূরণ আর অ্যাডজাস্টমেন্ট করতে করতেই সরকার শেষ হয়ে যাবে। এই সরকার এরকম সরকার যারা বিরোধী দলের দাবি পূরণ করে, তার মানে ওটা বিরোধী দল না, ওটা একই 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 প্ল্যাটফর্মের দল। আরেকটি ইস্যু আপনি বলেছেন সেনাপ্রধান। আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, সেনাপ্রধান কখনোই ক্ষমতালোভী মানুষ না। উনি চাইলে ওই সময় 2 বছরে তার টেক ওভারের সুযোগ ছিল, হুম। অস্ত্র তার কাছে, সেনাবাহিনী তার কাছে, কিন্তু উনি ভোট চেয়েছেন। পৃথিবীর মধ্যে একমাত্র সময় বাংলাদেশ যেখানে সেই সময়ের গভর্নমেন্ট, যারা তথাকথিত সিভিল সোসাইটি,
তারা কিন্তু ভোট চায়নি, কিন্তু সেনাপ্রধান ভোট চেয়েছিল। উনি ডিসেম্বরে ভোট চেয়েছিলেন, সেটা চলে গেছে ফেব্রুয়ারিতে। উনি যেহেতু ভোট চাচ্ছিলেন, মানে উনি কোন রকম একটা ট্রানজিশন চাচ্ছিলেন, ট্রানজিশন হয়ে গেছে। এখন তিনি টেনুর শেষ করা না শেষ করা এটা তার বিষয়। আমার পার্সোনাল মনে হয় ওনার এই বিষয়ে কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। উনি যদি সরকার বলে উনি হয়তো বা থাকবে না। তবে হ্যাঁ, ওনার ব্যাপারে আবার জামাত কখনো কিছু বলেনি। হুম। সেনাপ্রধানের ব্যাপারে মানে ব্যারিস্টার ফুয়াদ অনেক কিছু বলেছিল, আরো একজন বলেছিল, কিন্তু জামাত অফিসিয়ালি সেই সময় কিছু বলেনি, এখনো কিছু বলছে না। তো সেটা আমরা এখন ইয়েট টু সি এটা কি হয়। বাট অ্যাজ আই জামাত টোল্ড, কিছু বলে নাই, কিন্তু জামাত জোটভুক্ত যারা আছেন তারা বলেছেন, মানে ব্যারিস্টার ফুয়াদের বলেছিল কথা সেই, বলছেন বা এনসিপির কথা। হ্যাঁ, সেই আচ্ছা, সময় হ্যাঁ। বলেছিল, ভোটের পরে আর বলেনি। তো আমরা এখন যেটা অনুভব করি যে আসলে ওই যে যেটা আমি বললাম, আপনি যদি রাজনৈতিক সমঝোতা করেন তাহলে আপনি এত কিছু চিন্তা করতে হবে না। আর আপনি যদি রাজনৈতিক সমঝোতা না করেন তাহলে আপনি রাষ্ট্রপতি নিজের মতো দেন, সেনাপ্রধান নিজের মতো দেন, সবই দেন, তারপরও কোনো না কোনো এক সময় আপনাকে বিগ পলিটিক্যাল ক্রাইসিস ফেস করতে হবে। আওয়ামী লীগ ইজ দ্য এক্সাম্পল। 18 লক্ষ সরকারি কর্মচারী সাজিয়েছিল তারা। তারা পুলিশের কতগুলো ইউনিট করেছে, দাঙ্গা ইউনিট, ট্যুরিজম ইউনিট, অ্যান্টি ট্যুরিজম ইউনিট, সক্ষমতা বাড়িয়েছে। পুলিশ আর আর্মির সক্ষমতা কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছে, এবং আর্মির ডিপেন্ডেন্সি থেকে সরিয়ে পুলিশ দিয়ে এগুলো করেছে। কিন্তু যখন ম্যাসিভ আন্দোলন হলো, কোনো থিওরি, কোনো প্রিপারেশন, কোনো সাজানো ছক কাজ করলো না। এবং বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে, এমন একটি সময় বিএনপি ক্ষমতা নিয়েছে, তখন আসলেই দেশ চালানো কঠিন। বিএনপিকে ব্লেম করার কিছু নাই, কিন্তু বিএনপির উপরই ব্লেমটা যাবে যে তারা দেশ চালাতে ব্যর্থ হলো, ইকোনমির কারণে ব্যর্থ হবে। সেই ইকোনমির সাথে যদি পলিটিক্যাল সলিউশন না হয়, দুটো একসাথে হয়ে ম্যাসিভ একটা ম্যামথ ক্রাইসিস ক্রিয়েট করবে, হুম। যে ম্যামথ ক্রাইসিস থেকে উত্তরণের সুযোগ কোনো পলিটিক্যাল পার্টি পাবে না। তো সেটাকে বিএনপিকে চিন্তা করতে হবে। আচ্ছা, একদম ছোট করে এইটা একটু জানি, আর গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আগে, যে মানে যেটি মাসুদ কামাল বলছিলেন যে জামাতের লাভ হলো, জামাতের এমপির স্ক্যান্ডালের থেকে আসলে নজর সরে গেল। মানে এটি কি, মানে আমি যেটা প্রশ্ন করছিলাম, 5 মাস পর কেন এই সিদ্ধান্ত হলো জামাত এমপির স্ক্যান্ডাল থেকে নজর সরানো, এটিও কি একটা কোনো রকম পরোক্ষ কারণ? দেখুন, না, সেটা অবশ্যই আমি মনে করি না, কারণ রাষ্ট্রপতি একটা অনেক বড় ইস্যু, আর একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয় অনেক ছোট ইস্যু। ব্যক্তির তা ব্যক্তিগত আমাদের দেশে তো বিষয় ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে অনেক বড় ইস্যু হয়ে যায়, মানে এটা জামাত এটা এমপি। দুঃখজনক, হ্যাঁ, এটা দুঃখজনক। ব্যক্তির ব্যক্তিগত বিষয়টা চলে আসে, সবার ক্ষেত্রেই চলে আসে। আমি মনে করি বিএনপি একটি সাজানো ছকে আগাচ্ছে। তারা ভোটের সময় অনেক লিবারেল দেখিয়েছে নিজেদেরকে, ভোটের পরে কিছুদিন লিবারেল দেখিয়েছে, তারা আস্তে আস্তে হার্ড লাইনে যাচ্ছে। কখন কখন কোন কোন পয়েন্টে কি কি ইস্যুতে রিয়াক্ট করে তারা হার্ড লাইনে যাবে, এটি একটি সাজানো ছক তারা করে রেখেছে। এবং সেই হার্ড লাইনটা আমি ভয় পাচ্ছি এক্সট্রিম পর্যায়ে যেতে পারে, একটা ভেন্ডেটা গভর্নমেন্ট হতে পারে। বিএনপির উপর এত টর্চার হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর উপর এত টর্চার হয়েছে, যদি কখনো এই সরকার ভেন্ডেটায় চলে যায় তাহলে এই সরকার সুশাসন আর কি দিবে, হুম। উন্নয়ন আর কি জি। করবে? ভেন্ডেটাই চলবে, ভেন্ডেটা তন্ত্র চলবে, দেখো, প্রতিশোধ তন্ত্র। সেটা অবশ্যই জামাত এনসিপি কে হ্যাপি করবে, যে দেশটা ধ্বংস হয়ে যাবে। হুম। আমি মাসুদ কামাল আপনার কাছেও এই প্রসঙ্গে যদি একটু বলেন, হার্ড লাইনে আপনার কি মনে হচ্ছে যে বিএনপি আস্তে আস্তে হার্ড লাইনে যাচ্ছে? বিএনপি হার্ডলাইনে যাবে কিনা আমি এটা এখনো আমি কনফার্ম না, আমি বলতে পারছি না। তবে আমি এটুকু বলছি যে বিএনপির যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার যে ইমেজটা উনি শুরু থেকে মানে বজায় রেখেছিলেন, তার আমি প্রতিফলন তার সরকারের মধ্যে দেখছি না। উনি কথা কম বলেন, উনি হয়তো বেশি জায়গায় আসেন না, কিন্তু ওনার যে ইমেজটা ছিল মানুষের কাছে এখনো হয়তো আছে অনেকটাই। কিন্তু তার যে তার যে প্রতিফলন আমি কিন্তু ওনার যারা সহকর্মী আছেন, ওনার সরকার আছেন, তাদের মধ্যে আমি দেখছি না। উনি বলেছিলেন যে উনি সকলের সরকার হবেন, উনি বলেছিলেন কিন্তু যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছেন, এমনকি যারা ভোটই দেন নাই, আমরা হব সকলের সরকার। হতে পেরেছেন? পারেননি তো। যারা ভোটই দেন নাই তারা কি এখন আর বিএনপি কে তাদের সরকার মনে করে? করে না। উনি বলেছিলেন আমরা আইনের শাসন কায়েম করব। উনি দলীয় শাসন কায়েম করছেন, রিয়েলিটি। প্রত্যেকটা জেলা পরিষদে উনি ওনার দলের লোককে কোন রকম ব্যাখ্যা ছাড়াই জেলা পরিষদের প্রশাসক বানিয়ে দিয়েছেন।
সিটি কর্পোরেশন গুলিকে উনি ওনার দলের লোককে কোন রকম ব্যাখ্যা ছাড়াই প্রশাসক বানাই দিচ্ছেন। কেন দিলেন? আজকে দেখলাম যে 18টা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান বানাইছেন উনি দলীয় লোকজনকে। তাদের যোগ্যতা আছে কি নাই, তাদের একটাই যোগ্যতা, তারা 18 বছর কাছে বিএনপির রাজনীতি করতে যে নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। এই যোগ্যতার কারণে 18 জনকে দিয়ে দিচ্ছেন উনি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তারা ওই পোস্টে যোগ্য কিনা প্রমাণটা কি? কখনো এভাবে আওয়ামী লীগও করে নাই, এরকম দলীয়করণ আওয়ামী লীগও করে নাই। সরকারে গেছে এখনো 6 মাস হয় নাই, এর মধ্যে এগুলো উনি করতেছেন। উনি মানে ওনার সরকার করতেছেন। তো এই যে কাজগুলো, এই কাজগুলিকে উনি যখন বলেন আমরা আইনের শাসন কায়েম করব, তার সঙ্গে মিলে আমি আজকে একটা ছোট ঘটনা বলি, একদম ছোট্ট ঘটনা, কিন্তু আমার কাছে এটা অনেক বড় মনে হয়েছে যে 13ই জুলাই সরকার পরীক্ষা নিয়ে একটা নাজেহাল মতো অবস্থা করলো, লেজেগুমের অবস্থা তৈরি করলো এইচএসসি পরীক্ষা নিয়ে। সেই পরীক্ষার পর আন্দোলন হলো, আন্দোলন থামলো, অনেক কিছু হলো, কিন্তু পরীক্ষাটা তো সরকারের নেওয়া উচিত হয়নি ওই সময়। বুক সমান পানি ঠেলে কিভাবে একজন স্টুডেন্ট যে পরীক্ষা দেবে? অনেকে ভেজা কাপড়ে পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষা নিয়ে যে কলেজের ছবিগুলো, ওইগুলি আমার ব্যাপার না, আমি বলবো না কি আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমি শুনেছি যে ওনাকে 3টা দেওয়া হয়েছে। ওইটা উনি গভর্নমেন্ট বলেছে কোনো অসুবিধা নাই, তারা মানবেন, তারা ওই যা বলেছেন ওইসব রিকোয়েস্ট ওনার একসেপ্ট করেছে গভর্নমেন্ট। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এত কথা কি আছে একটা রাষ্ট্রপতিকে নিয়ে? শেখ হাসিনার সাথে আলাপ করেছে, তাতে কি হয়েছে? শেখ হাসিনা তো এই দেশের রাষ্ট্রপতি ছিলেন। শেখ হাসিনাকে শপথ পড়িয়েছেন উনি, ইউনূসকে শপথ পড়িয়েছেন। যদিও ইউনূসের শপথ আমি আনকনস্টিটিউশনাল এন্ড ইললিগাল মনে করি, বিকজ ইন্টারিম গভর্নমেন্ট হতেই পারে না। তারপরে উনি তারেক সাহেবকে শপথ পড়িয়েছেন। হি ইজ দি অনলি প্রেসিডেন্ট যিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। আর আমাদের এই 54 বছরের ইতিহাসে তো এরকম নাই। 3 পিপল উনি পড়িয়েছেন, 3টা প্রধানমন্ত্রী উনি বা 3টা হেড অফ গভর্নমেন্টকে উনি পড়িয়েছেন। সো হি ইজ নট এন অর্ডিনারি পার্সন, উনি প্রেসিডেন্ট এই দেশের। তো এইখানে আমি আর আসলে উনি অসুস্থ। উনি চিঠিতে তো উনি কি কি রোগে আক্রান্ত উনি তো সব বলেছেন, which is a fact. Why এইটা নিয়ে এত আমরা কথা বলছি কেন? এত জামাত টামাত কত কথা বলছে, কি গভর্নমেন্ট কোনো কথা বলেছে? গভর্নমেন্ট তো বলছে না কোনো কথা। গভর্নমেন্ট কেন বলবে? একটা লোকের রিজাইন করার এখতিয়ার আছে। কালকে যদি তারেক সাহেব মনে করেন যে না আমি রিজাইন করব, আমি প্রাইম মিনিস্টার থাকবো না, করতে পারেন। এটার মধ্যে আমরা এত কিছু কেঁচুমেচু খুঁজতে যাব কেন? হি হ্যাজ রিজাইন, হি হ্যাজ পারফর্মড ভেরি ওয়েল। উনি যদি না থাকতেন আপনার 24-25 তারিখে, তাহলে এই সরকার চলতো না। তবে একটা জিনিস আছে, সেটা হলো যে ভালো হতো যদি উনি রিজাইন আরো পরে করতেন, বিকজ ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকারুজ্জামান ইজ নট ইন দ্য কান্ট্রি। এই সময় বোধহয় রিজাইন করাটা খুব একটা ঠিক হয় নাই, বা ইভেন রিকোয়েস্ট করাটা ঠিক হয় নাই, বিকজ হি ইজ অলসো দ্য সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। তো ওয়াকার সাহেব ঢাকায় থাকলে আর্মি সহযোগিতায় যদি উনি করতেন আরো ভালো হতো। উনি হয়তো 2-4 দিন ওয়েট করলে হতো যে ওয়াকার সাহেব চলে আসুক, তারপরে করি। গভর্নমেন্টের উচিত ছিল যে ওয়েট করি, বিকজ উনি তো ইসের সাথে আপনার আর্ম ফোর্সের সাথে জড়িত। তো উনি হি ইজ দি সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। উনি এই ওয়াকার সাহেব না থাকার সময় যেটা করা হয়েছে, দিস মে রেজ সাম কোয়েশ্চেনস, আমি তো জানি না এটা। হ্যালো, আই থিঙ্ক ইন্টারনেটের প্রবলেম হচ্ছে বোধহয় তোমার পূর্ণিয়া। হচ্ছিল, এখন শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। জি, তো what I am saying is যে ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকার যখন দেশে নাই, যখন এইখানে উনি যখন সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস, তো এটা আরো সুন্দর দেখাতো, ভালো দেখাতো যখন উনিও থাকতেন, সব মিলে এসে ওনার উপরে একটা কল অন করতো, ইভেন প্রাইম মিনিস্টারও কল অন করতো, বিকজ উনি তো বিদায়ী সুপ্রিম কমান্ডার। একটা ভালো হতো না যদি ওরা সবাই এসে কল অন করতো?
কিন্তু এটা হয় নাই। এটা না হওয়ার জন্য হয়তো লোকজন কথা বলবে, আর্মির মধ্যেও হয়তো কথা হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। মেবি জেনারেল ওয়াকার মে নট লাইক দিস, বিকজ তথ্য তো ওদের কাছে আছে। এনি কনফিডেন্সিয়াল বা ক্লাসিফাইড ইনফরমেশন যে ভিতরে কি ঘটেছে, আমরা তো শুধু তফসরা করতে পারি যেটা আমরা আমাদের চোখে দেখছি, সামনে যেটা দেখছে। কি এই রেজিগনেশন লেটারের টাইমিং কি এটা জেনে শুনে করা হয়েছে যে জেনারেল সাহেব নাই, সুপ্রিম কমান্ডারকে এখন বাদ দিয়ে দাও? বা ইজ ইট এমনও তো হতে পারে যে ঠিক আছে আমরা আমাদের রাষ্ট্রপতি নিয়ে আসি, এখন উনি রিজাইন করে গেল, তারপরে আমরা এরপরে নেক্সট স্টেপে মাই প্রেসিডেন্ট ইজ গোয়িং টু রিমুভ জেনারেল ওয়াকারুজ্জামান, হতে পারে। অসুবিধার কি আছে? ইউ সি, সো এইখানে আর যদি কোনো এর মধ্যে যদি থাকে যে শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে তো ওয়াক্কারকে সরান যাবে না, তো আমরা ওনাকে ওয়াক্কার সাহেব এখন নাই, এর মধ্যে আমরা কাম সেরে ফেলি, পরে আমাদের প্রেসিডেন্ট এসে সরাতে সুবিধা হবে। বিকজ ইয়েস, আপনার there was lot of pressure on প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কিন্তু উনি তো এইসব যে কাজ করেছেন, এই সরকারকে ধরে রেখেছেন বা ইলেকশন পর্যন্ত গেছেন, এগুলো তো হি হ্যাড দি ফুল সাপোর্ট অফ দি আর্মি। আর্মি সাপোর্ট না করলে তো প্রবলেম ছিল। সো আই থিঙ্ক দ্য প্রেসিডেন্ট ওভারঅল হ্যাজ ডান আ ভেরি গুড জব। উনি খুব ভালো কাজ করেছেন, উনি সরকারকে ধরে রেখেছেন, উনি গভর্নমেন্টকে ধরে রেখেছেন। উনি যদি না থাকতেন তাহলে বিএনপি ইজ অলসো রাইট, যদি তখন যে এরা বলেছিল যে কনস্টিটিউশনাল ভ্যাকিউম হবে, ওই যখন ওই যে ইলিনয়ের একটা থার্ড গ্রেড প্রফেসর আছে না, কি নাম ওর, ওই প্রফেসরের ওই কমিটির মধ্যে এই কথাগুলি উঠেছিল, তখন তো বলেছে যে না, প্রেসিডেন্টকে সরানো যাবে না, প্রেসিডেন্টকে সরাইলে দেয়ার বি এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম, এন্ড বিএনপি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কনস্টিটিউশনাল ভ্যাকিউম তো হতোই যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন। দেন দি ওনলি অপশন এট দ্যাট পয়েন্ট ইন টাইম উড বি রিমুভ দি ইউনুস গভর্নমেন্ট এন্ড ওয়াকার শুড হ্যাভ টেকেন ওভার। যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন তাহলে এই ঘটনাটা ঘটে যেত। সো আমি জানি না যে কি পরিস্থিতি আছে, বিকজ এই রিলেশনশিপ গুলি তো খুব ম্যাটার করে, খুব কাউন্ট করে, যে প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি আর্মি চিফ, এই জিনিসগুলি খুবই ম্যাটার করে। এটা চারটিখানি কথা না, ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দিস রিলেশনশিপ। জি পূর্ণিয়া, ওভার টু ইউ। আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা খুব ছোট অংশ, কিন্তু এই অংশটা এখন একটি খুব ঢাকার পলিটিক্সে, সেটা হল যে এনসিপি এবং জামাতে ইসলামী তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের অ্যারেস্ট চায়, তার বিচার চায়। এটার বেসটা কি, কি মনে হয়, প্রশ্নটা কি হতে পারে? There are two things. There are two things. One is আপনি শাহাবুদ্দিন সাহেবের বিচার করতে পারবেন না জুলাই অগস্ট নিয়ে। কারণটি হচ্ছে উনি তখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির একটা ইমিউনিটি আছে আন্ডার আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন। কাজে ওইগুলি ওরা, মুশকিল হচ্ছে আমাদের এই যে পলিটিশিয়ান বা লোকজন, এরা কোনো পড়াশোনা বা কিছুই করতে চায় না, এরা খালি গলাবাজি করতে জানে এবং যা মুখে আসে তাই বলে। President Shahabuddin cannot be tried for anything that has occurred or has happened জুলাই অগস্টে, বিকজ উনি আগের থেকেই প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার ইমিউনিটি আছে, টোটাল ইমিউনিটি আছে ওনার, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল, ফর অল হিজ অ্যাক্টস এন্ড থিংস ডান অ্যাজ দি প্রেসিডেন্ট। ওইগুলি না, হ্যাঁ উনি যদি ধরেন যেটা প্রেসিডেন্সিয়াল ডিউটিসে উনি যে কাজ করছেন, কিন্তু ধরেন যদি উনি কোনো খুন করে ফেলেন অন্য কিছু, তো হি ক্যান বি ট্রাইড ফর দ্যাট আফটার হিজ প্রেসিডেন্সি এন্ডস, বা আগে যদি কিছু হয়ে থাকে, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে উনি যদি কোনো অর্ডার দিয়ে থাকেন, ধরে নিচ্ছে যে গুলি চালাও, তাহলে ইউ ক্যানট ট্রাই হিম ফর দ্যাট। ওনার ইমিউনিটি আছে, এটা উনি প্রেসিডেন্ট হিসাবে করছেন যে ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, গুলি চালাও, বা ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, আর্মিকে ডাকো, হি ক্যান ডু দ্যাট, ওনার এখতিয়ার আছে এটা। আমি আরেকটু একটু আমি ধরে নিচ্ছি যে প্রেসিডেন্টের সরে যাওয়ার সাথে শেখ হাসিনা আসার কোনো
সম্পর্ক নাই, কিন্তু একটা জিনিস কি আপনার কাছে মনে হয় যে গভর্নমেন্টকে কি কোথাও অডিট মনে হয় শেখ হাসিনার আশা ডিক্লেয়ার করার কারণে, যে কারণ তারা সর্বদলীয় বৈঠক করেছে, তারপর নানান রকম প্রস্তুতির কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শেখ হাসিনা যখন বলেছে, সো গভর্নমেন্ট ইজ সার্টেনলি ভেরি নার্ভাস। গভর্নমেন্ট ইজ নার্ভাস বিকজ দুই তিনটা জিনিস আছে। একদিকে ইমমেচিওর্ড গভর্নমেন্টের মধ্যে ম্যাচিউরিটি আমি পাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অপোজিশনের মধ্যেও কোনো ম্যাচিউরিটি আমি পাই না। সো এই ইমমেচিওর্ড গভর্নমেন্ট যদি আপনার দেশ পরিচালনা করে, তো ন্যাচুরালি তারা তো একটু ওয়ারিড হবে, সো এখন ওই ওয়ারিড হলে দে উইল হ্যাভ টু ডিসাইড, বিকজ ইউ সি অনেক কিছু তো লিঙ্কড আছে শেখ হাসিনার আশা। শেখ হাসিনা কি ডিসেম্বরে আসবেন না নভেম্বরে আসবেন? উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে শি ইজ গোইং টু কাম, এন্ড উনি ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে উনি আসবেন। বাট এর মধ্যেও তো আসতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা আছে, শেখ হাসিনা যখন বলেছেন যে উনি আসবেন, উনি ডেফিনেটলি আসবেন, দিনক্ষণ উনি ঠিক করবেন। যদি সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে একটা এগ্রিমেন্ট করে নেয়, বা এগ্রিমেন্টের ইসে যদি শেখ হাসিনা দেশে আসেন, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আর সেটা যদি না করে, তাহলে আর এক ধরনের সিচুয়েশন হবে। তখন স্মুথ সিচুয়েশন হবে, প্রপার সিচুয়েশন হবে এগ্রিমেন্ট করে যদি আসে। আর যদি সেটা না করে, তাহলে সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। দের কুড বি আপনার একটা রেভলিউশনারি সিচুয়েশনও হতে পারে, আমি জানি না। বিকজ এই মুহূর্তে তো ধরেন আওয়ামী লীগের লোকজন আছে, সংগঠন আছে, বাট সংগঠন একটু দুর্বল আছে বিকজ আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক জেলে আছেন, এবং আমি শুনেছি যে জেলে যারা আছেন ওদের দেখাশোনাও আওয়ামী লীগ ঠিক করে করছে না। ধর ওদের ঘরে খাবার আছে কিনা, বা টাকা পয়সা আছে কিনা, কোনো কিছু দেখাশোনা হচ্ছে না বিকজ মোস্ট অফ দিস পিপল আর আউটসাইড। সো শেখ হাসিনাকে এই করার আগে ওনার এই সংগঠনটাকে ঠিক করতে হবে। সংগঠনের মধ্যে যেন শেখ হাসিনার প্রতি একটা কনফিডেন্স আসে, যে ডাক দিলেই তারা বের হবে। এই অনেক কাজ বাকি আছে, তো এই কাজগুলি ওনাকে 4-5 মাসের মধ্যে গুছাতে হবে। উনি ওনার মতন গুছাবেন। গভর্নমেন্ট যদি মনে করে যে না, আমরা একটা এগ্রিমেন্ট করে, আমরা যেহেতু ওনাকে রেখে এসেছি, আমরা ওনাকে নিয়ে আসবো, এই সিস্টেমে নিয়ে আসবো, দেন দ্যাটস এ ডিফারেন্ট সিচুয়েশন। বিকজ ডোন্ট ফরগেট দ্যাট আপনাকে তো ইন্ডিয়া ছাড়া শেখ হাসিনাও আসতে পারবেন না। মানে ইন্ডিয়া যদি ডিসএলাউ করে যে না, আপনি যায়েন না, তাহলে শেখ হাসিনা ক্যানট কাম, বিকজ ওনার সিকিউরিটির ব্যাপার আছে। আর যদি গভর্নমেন্ট মনে করে যে শেখ হাসিনা আসুক যা ইচ্ছা, তাহলে দ্য ইন্ডিয়ানস উইল হ্যাভ টু প্রোভাইড আর সিকিউরিটি। হয়তো ইন্ডিয়ানস চাইবে যে ওনাকে সিকিউর করি, ওনাকে সিকিউরিটি দেই। তো কিভাবে হবে, এই জন্য ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা এগ্রিমেন্ট হয়, একটা ডিসকাশন করা ইন্ডিয়ানদের সাথে, যে উনি ইভেন উইথ শেখ হাসিনা, গভর্নমেন্ট ক্যান সেন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস, তারা শেখ হাসিনার সাথে বসতে চায়। আর এই যে যদি প্রপার রুল অফ ল হয়, প্রপার আইনের শাসন আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই আইসিটিতে ওনার যে মামলা আছে, ওনার যে ট্রায়াল আছে, ওনার যে শাস্তি আছে, এইগুলি কিছুই টিকবে না। এগুলি টিকতে পারেই না, জুরিসপ্রুডেন্সিয়ালি টিকতে পারে না। উনি অন্যায় করেছেন, দ্যাটস ওয়ান ইস্যু। উনি অন্যায় করেন নাই, দ্যাটস ওয়ান ইস্যু। কিন্তু আপনি আইসিটিতে এটা কিভাবে করেছেন? আপনি আইসিটিতে করেছেন বিকজ বলা হলো যে ইলেকশন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হাসিনাকে শাস্তি দেওয়া না হয়। শাস্তি দিতে হবে, শাস্তি দিলে তারপরে যেই মুহূর্তে এটা হয়ে গেল, তারপরে ইলেকশনের কথা শুরু হলো। সো এই জিনিসগুলি তো ফ্যাক্টস উইল অ্যাপ্লাই। তারপরে আরো অনেক ঘটনা আছে, অনেক কথা হবে। যেমন আমি বলি যে আপনি তো
শেখ হাসিনাকে ডিফেন্ড করার কোনো সুযোগ দেন নাই। আপনি তো শেখ হাসিনাকে পলাতক হিসাবে ট্রায়াল করেছেন, absconder. She's been tried as an absconder, but she did not abscond. উনি absconder হতেন যদি উনি এই ট্রায়াল ফেস না করার জন্য পালিয়ে যেতেন, তা করেন নাই। বিকজ তখন তো উনি জানেও না যে ওনার বিরুদ্ধে আইসিটিতে মামলা হবে। উনি যেদিন গেছেন ওই দিন কি উনি জানে যে আইসিটিতে মামলা হবে? ওই দিন কি ওই আইসিটি অ্যাক্ট এমেন্ড করা হয়েছে? নো 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 নো, শি ওয়াজ নট ইন দ্য কান্ট্রি। 5 তারিখে ওনাকে 5 তারিখে তো গভর্নমেন্টই নাই। ওই অ্যাক্টে 24-এর অ্যাক্ট যে এমেন্ড করে ওনাকে ট্রায়াল করতেছে তাও তখন নাই। সো ওনাকে তো আপনি রেখে এসেছেন আর এক দেশের হেফাজতে, যে ভালো আমার প্রাইম মিনিস্টারকে হেফাজত করে রাখবেন আপনি। ওনারা বলেছেন ঠিক আছে, ওনারা ওইভাবেই ওনাদের যা বলেছেন ওনারা ওইভাবে করছেন। এখন আপনি তো জানতেন যে শেখ হাসিনা ইজ ইন দিল্লি।